আমি শোয়েব ইলিয়াসি ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে মন থেকে প্রতিটি দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের স্বাগত। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নাম্বার 14 শ্লোক নাম্বার 9। সত্যম সুখে সঞ্জাতি প্রজাহ করবাণী ভারত জ্ঞানম অবৃত্ততু তমা প্রয়াতে সঞ্জুত্যতি। মানুষের মধ্যে সৎ গুণ থাকলে তা তার চরিত্রে এবং স্বভাবেও ফুটে ওঠে। ঠিক তেমনি যদি তমগুণ থাকে, মানে সে এমন কুকর্ম করে যা তাকে বিপদের দিকে ঠেলে দেয়, তাকে পাগল করে দেয়, তাকে অন্যায় কাজ করার জন্য উৎসাহিত করে, তার মধ্যে অপরাধ করার প্রবণতা জেগে ওঠে আর সে বিভিন্নভাবে অপরাধ করতে থাকে। আর পাচ্ছি না। মা, হাসপাতালে চলে এসেছি আমরা। ডাক্তার ঠিক করে দেবে। এসে গেছে। আয়, মা, এখানে কোনো মারে ডাক্তার পৌঁছে আছে? গেছি, পৌঁছে আমার গেছি আমরা। নাতনিকে বাঁচাও, তাড়াতাড়ি আরে ডাক্তার ডাক্তারকে আছে কেউ? ডাকো। প্লিজ একটু তাড়াতাড়ি স্পেশাল আসুন নিয়ে না। এসো। আরে কেউ একজন তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। পৌঁছে গেছি মা, পৌঁছে গেছি। কিচ্ছু হবে না তো, পৌঁছে গেছি আমরা। সাবধানে মা, চল। কিচ্ছু হবে না তোর মা, আমি আছি তো। ডাক্তার কাকু আসবেন আর তোকে সুস্থ করে দেবেন, তুই চিন্তা করিস না মা। কিচ্ছু হবে না তোর। কাঁদিস না মা, কাঁদিস না। এক্ষুনি কাঁদিস না, মা। ডাক্তার কাকু চলে আসবে, কাঁদিস না। দেখবি? ডাক্তারবাবু আসছে। ব্যাস মা, Please ব্যাস দেখুন। ব্যাস ব্যাস, তুমি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কোথায় ব্যথা করছে? মারে তুমি ঠিক হয়ে ডাক্তারবাবু এসে যাবে মা। গেছেন, এবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নিঃশ্বাস নাও আরেকবার। কাঁদে না মা। তুমি রাত্রে কি খেয়েছিলে? হ্যাঁ, কি খেয়েছিলে? মেয়ে রাতে কি খেয়েছিল? কালকের থেকে আমাদের মেয়ে কিচ্ছু খায়নি। সিস্টার, তাড়াতাড়ি এর এক্সরে করার ব্যবস্থা করো। আরে ডাক্তারবাবু, আমাদের গ্রামের ডাক্তার বলেছে যে ডক্টর শর্মা বলে কেউ একজন আছে, ওর চিকিৎসা করবে। আপনি ওনাকে ডাকুন না। আপনি বলতে চাইছেন স্যার কেডি শর্মা, যে নাকি এই হাসপাতালের মালিক? আমার নাতনিকে চিকিৎসা বড় ডাক্তারই করবে। ব্যাস। হ্যাঁ, আমার মেয়ের চিকিৎসা কোনো ছোট কিচ্ছু হবে ডাক্তার না। করবে না। কিচ্ছু ওনাকে হবে না। ডেকে আনো। দেখুন, আপনারা শান্ত হন। দেখুন, এখন তো রাত্রি 2টো বাজে। শর্মা স্যারকে তো এখন এমনিও পাবেন না, ওনাকে তো সকালে পাওয়া যাবে। সকালেই এসেছি। হ্যাঁ, ডাক্তারবাবু, আমাদের মেয়ের চিকিৎসা কিন্তু বড় ডাক্তারই করবেন, তাতে যত টাকা লাগে লাগুক। আপনি যান, বড় ডাক্তারকে ডেকে সব আনুন ঠিক হয়ে এক্ষুনি। হ্যাঁ মা, হ্যাঁ, তোকে বড় ডাক্তার চিকিৎসা করবে রে। খুব ব্যথা হচ্ছিল মেয়েটার। উনি ছিলেন আলোয়ারের ডাক্তার। তো ওখানে একজন বয়স্ক মানুষ আর একটা মেয়ে, ছোট্ট, তার মানে হচ্ছে ওই নিজের ছেলের মেয়ে, মানে দাদু ছিল, উনি নিয়ে এসেছিলেন ওকে। আমাদের আজকের এপিসোড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এপিসোড, কারণ অন্যান্য এপিসোডে আপনারা একই ধরনের গল্প দেখে থাকেন, কিন্তু এই গল্পে আপনারা 3টে প্রধান চরিত্র, মানে আলাদা আলাদা গল্প আপনারা দেখতে পাবেন। আসুন শুরু করি আজকের এপিসোড। আর আজকের প্রথম গল্প হলো অপরাধীরা যেভাবে অপরাধ করার নতুন উপায় খুঁজছে তা দেখে আপনারা অবাক হবেন। ডাক্তারবাবু, আমাদের মেয়ে কিছু একটা খেয়ে ফেলেছে। আপনি কত টাকা লাগবে বলুন না, যত টাকা লাগবে আমরা দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই। যদি ওটা বের করে দেন তাহলে মেয়েটাও ঠিক হয়ে যাবে। তুমি একটা কাজ করো, হুম, তুমি ওপিডিতে গিয়ে পেশেন্টকে চেক করো, আমি কথা বলছি। ওকে স্যার, ওকে। আপনার মেয়ে পয়সা জাতীয় কিছু গিলে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, ও পয়সা গিলে ফেলেছে। ওই পয়সাটা পেটের অন্ত্রে আটকে আছে, তার জন্যই পেটে যন্ত্রণা হচ্ছে। ডাক্তারবাবু, পয়সাটা ঠিকঠাক বাইরে বেরিয়ে আসবে তো? হ্যাঁ, একটা ছোট অপারেশন করতে হবে। এখন ওকে ব্যথার ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে, ব্যথা কমবে, কাল সকালে অপারেশন করে দিচ্ছি। আরে ডাক্তারবাবু, সকালের কথা বলবেন না। আপনি, আমি আর বাচ্চাটাও তো এখানেই আছে, এখনই অপারেশন করে দিন। পয়সাটা বাইরে চলে এলে ওর কষ্টটাও ঠিক হয়ে যাবে। টাকার কথা আপনি চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেবো। পয়সাটাও শরীর থেকে বাইরে বেরিয়ে আসুক, আর কি চাই আমরা? হ্যাঁ, ঠিক আছে, 50,000 টাকা তো জমা করে দিয়েছো, 50,000 আরো জমা করে দাও, অপারেশন করে দিচ্ছি। আরে বড় ডাক্তারের অপারেশন করবার এটাই চার্জ হয়। স্যার, ওই মেয়েটার বাবা বলছে অপারেশন চলার সময় উনি অপারেশন থিয়েটারের ভেতরে থাকতে চান। টেল হিম ইটস নট পসিবল। আরে আরে, আরে আপনি আমাকে ভেতরে ডাক্তারবাবুর কোথায় সঙ্গে আসছেন? কথা বলতে দিন। ডাক্তারবাবু, অপারেশন আমার চোখের সামনেই হবে। চলুন। আপনি টাকা চেয়েছিলেন তো, আমরা দিয়ে দিয়েছি। অপারেশন আমাদের চোখের সামনেই করতে হবে, না হলে অন্য হসপিটালে নিয়ে চলে যাবো আমরা। এরকমটা হবে না, এটা প্রোটোকলের এগেইনস্টে, তুমি বাইরে যাও। আপনাকে টাকা দিয়েছি আমরা।
হ্যাঁ অপারেশনটা আমাদের চোখের সামনেই হবে। এটা ব্যাস। হবে না, তুমি বাইরে যাও। এটা Please, বাইরে প্রটোকলের চলুন। এগেইনস্টে, তুমি বাইরে যাও। প্লিজ প্লিজ বাইরে চলুন। বাইরে আরে যাও। আপনি প্লিজ বাইরে যান। বাচ্চাটাকে আইসিইউতে শিফট করো। আরে ডাক্তারবাবু, এটা কোথা থেকে এসেছে আমরা কি করে বলবো? আমাদের পয়সা আমাদেরকে দিয়ে দিন, আপনার ফিস তো আমরা দিয়ে দিয়েছি। আরে অ্যান্টিক পয়সা, এটা বহু যুগের পুরনো। আমার নাতনি, আরে পয়সাটাও আমাদের, তোমার তাতে কি? নতুন হোক বা পুরনো, হ্যাঁ? তোমরা এই কথাটা আগে থেকে জানতে, তাই না? যে বাচ্চাটা যেটা গিলে ফেলেছে তার দাম কত? নয়তো হসপিটালে সেই নাটকটা করতে না। ডাক্তারবাবু, আমাদের পয়সা দিয়ে দিন, আমরা চলে যাব। আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে পয়সাটা বের করে আমাদেরকে দিয়ে দেবেন। গরিবদের কিন্তু ঠকাচ্ছেন আপনি। এই পয়সাটা তো এখন আমার কাছেই থাকবে, যতক্ষণ না আমায় বলছো যে এই পয়সাটা কোথা থেকে পেয়েছো তোমরা। অসভ্যতামি করছেন কিন্তু আপনি। এই পয়সাটা আমাদের দিয়ে দিন। আমরা গরিব হতে পারি কিন্তু দুর্বল নই ডাক্তারবাবু। তাই নাকি? ভালো কথার মানুষ নয়। একটা ফোন করে দেব, তখন পুলিশ নিজেই সব বার করে নেবে। মাথা ঠান্ডা করে ভেবে নাও, কথা বলো আর বলে ফেলো এর বদলে তোমরা কি নেবে। চলো বাবা। আমাদের মেয়ে ঠিক আছে বাবা। একটা পয়সা দিয়ে যদি ওর প্রাণ বেঁচে যায়, ছেড়ে দাও না। আমাদের কাছে তো অনেক আছে এরকম। এই ডাক্তার যদি পুলিশকে খবর দেয় না, তাহলে আরো সমস্যা হয়ে যাবে। যা পাচ্ছি তাই নিয়ে চলো এখান থেকে কেটে পড়ি। চিৎকার করে বলে দে সবাইকে যে আমরা ধনভাণ্ডার পেয়েছি। মাথা মোটা কোথাকার। হ্যাঁ মনসুখ ভাই, সকালে দোকানে দেখা করব, একটা জরুরি কাজ আছে আমার। আরে ডাক্তার বাবু, এই পয়সাটা 100% খাঁটি, অনেক পুরনো, একদম অ্যান্টিক পিস। আরে এই জিনিস মার্কেটে কোথায় পাবেন? এই অ্যান্টিক পিসটা আপনি কোথায় পেলেন বলুন আমাকে। খেয়ে নে একটু। মা, আমি আর খাবো না, বাড়ি চলো। আমার সোনামা একটু খেয়ে নে, কাল থেকে কিচ্ছু খাসনি। কি খাবি বল? পকোড়া খাবি? খাবি? ওকে ভাজাভুজি খেতে দেবেন না এখন। ডাক্তারবাবুকে বলুন ওকে ছুটি দিয়ে দিতে, আমরা ওকে নিয়ে বাড়ি যাব। কিন্তু ডক্টর শর্মা তো বললেন এখন এই বাচ্চাটাকে ডিসচার্জ করা যাবে না। আপনি একবার ডক্টর শর্মার সাথে কথা বলে নিন। হ্যাঁ, আমার এই পয়সাটায় আর কোনো ইন্টারেস্ট নেই। মানে? মানে হলো, এখন তো আমার পুরো গুপ্তধনটা চাই। গুপ্তধন? কোন গুপ্তধনের কথা বলছেন আপনি ডাক্তারবাবু? আমরা তো কৃষক, চাষবাস করে জীবনযাপন করি। আমাদের কাছে গুপ্তধন কোথা থেকে আসবে? আচ্ছা, তাহলে এটা কি? চিৎকার করে বলে দে সবাইকে যে আমাদের হাতে গুপ্তধন এসেছে। মাথা মোটা কোথাকার। তোমার মেয়েকে ততদিন ডিসচার্জ আমি দেব না যতক্ষণ না ওই গুপ্তধনের সন্ধান পাচ্ছি। মুখে কোনো বাধা নেই তোর, দেখলি তার ফল?
আরে আমাদের গুপ্তধন আমাদের জমিতে পেয়েছি আমরা, ওটা আমাদের, আমরা মালিক ওটা, কেউ জোর জবরদস্তি করতে পারবে না। তাই নাকি? দেখাবো কি করতে পারি। পুলিশকে আমি একটা ফোন করব। এসএসপি আমার বন্ধু, ওই পুরো গুপ্তধন থানাতে আর তোমরা জেলে। আমি তো আমার ওই 20% পেয়ে যাব। আর শোনো, ওইভাবে তাকিয়ে থেকে লাভ নেই। আর রিপোর্টে এটাই আমি লিখে দেব যে মেয়েটার পেটে বিষ পাওয়া গেছে। তোমরা দুজনে মিলে মেয়েটাকে মারবার চেষ্টা করেছো, আর এই রিপোর্টের কারণে তোমাদের কমপক্ষে 10 বছরের জেলতে হবে। আরে বাবা, নিজের বয়সটা দেখুন, এই বয়সে তো ওখান থেকেই সোজা। আরে কিন্তু এইসব তো মিথ্যে। আপনি আপনি ডাক্তার হয়ে এরকম করতে পারেন না ডাক্তার বাবু। ডাক্তারবাবু, আমরা গরিব মানুষ, এই গুপ্তধনের উপর আমাদের আশা অনেক। আমাদের ধার শোধ করতে হবে, আমাদের জমিটা জামিন রেখেছি সেটা ছাড়াতে হবে। আরে বাবা, তোমরা তো আমাকে ভুল বুঝে চলেছ। এতটা খারাপ লোক নই আমি। দাম দেব ওই গুপ্তধনের। আচ্ছা, এই নাও চিকিৎসা বিনা পয়সায়। এবার তো আমায় বলে ফেলো, এই রকম আর কতগুলো মুদ্রা আছে তোমাদের কাছে? এই পয়সাগুলোর দাম এখনকার সোনার দামে হবে না, এর দাম তো ব্ল্যাক মার্কেটে রয়েছে, সেটা তো অকশানে। আরে ডাক্তার বাবু, এক একটা পয়সা 50 লাখ টাকাও হতে পারে। বিদেশের অনেক ডিমান্ড আছে। হ্যাঁ ডাক্তার বাবু, আপনি তো কোটিপতি হয়ে যাবেন। পুরো 1 কোটি আছে, গুনে নাও। তোমার মেয়ে? মেয়ে ঘরের ভিতরে বিশ্রাম করছে ডাক্তার বাবু। এই হলো তার প্রেসক্রিপশন। ওষুধ নিয়ে আসবে, চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু আপনাকে। অনেক ধন্যবাদ। চলো। সবই নকল, মেটালের ওপর সোনার জল দেওয়া। এর দাম তো 5 পয়সাও নয়। একটা অরিজিনাল নয়। এবার আমাকে এটা বলুন যে এই গুপ্তধন আপনি কোথায় পেলেন? এটা চেক করো। এই সোনাটা একদম আসল, এটা আপনার টেস্টিং করিয়ে নেওয়া দরকার। কে জানে এই পয়সাটা অত পুরনো কি না, হতে পারে কোনো কারিগর হাত সাফাই করেছে। হ্যাঁ, এই নিন।
একজন ডাক্তার ছিলেন আমাদের আলোয়ারে, ওনার কাছে একটা ফ্যামিলি এসেছিল, হাজবেন্ড ওয়াইফ আর তাদের মেয়ে। ওই মেয়েটার পেটে ব্যথা হচ্ছিল, তো পেটে ব্যথা হচ্ছে, তখন এক্সরে করে দেখা গেল একটা পয়সা রয়েছে, সোনার পয়সা, পেটে পয়সা ছিল। তো ডাক্তার বললেন কোত্থেকে এলো, বললে যে আমাদের কাছে এরকম অনেক আছে। তো ডাক্তার বললেন আমাকে দিয়ে দাও। তো বললেন যে এখন দিয়ে দেবো কেন তোমাকে? তো ডাক্তার বললেন আমি টাকা দেবো। বললো কত? তো 1.5 থেকে 2 কোটির মতন টাকার ব্যবস্থা হলো। তো ওটা নিয়ে ওরা পালিয়ে গেল, কিচ্ছু পাওয়া গেল না, লুট হয়ে গেল, বেচারা বরবাদ হয়ে গেল। ডাক্তার কাঁদতে থাকলো। যা হয় এক্ষেত্রে তাই হলো। ভেঙে পড়েছিল, খুব ভেঙে পড়েছিল। হরিয়ানার এই এলাকাতে এখন ফ্রড করার নতুন উপায় বেরিয়েছে। এর মানে হলো যে খুব চালাকি করে, খুবই বুদ্ধির দ্বারা নিজের শিকারকে ঠকানো। এই অপরাধীরা নতুন নতুন ভাবে, নতুন নতুন আদব কায়দাতে দেশের লোকেদের ঠকিয়ে বেড়াচ্ছে। প্রায় দেখতে পাওয়া যায় যে এরা, এই সমস্ত ফ্রড লোকেরা হাইওয়েতে জেসিবি নিয়ে দাঁড়িয়ে থাকে, আর এরা এটা বলে যে জমি খোঁড়ার সময়, মানে জমি খুঁড়তে গিয়ে এরা সোনার কয়েন বা অ্যান্টিক জিনিসপত্র, মানে ওইরকম অনেক কিছু পেয়েছে। যদি এইরকম অ্যান্টিক পিস কেউ আপনাদের বলে যে খুবই কম দামে তারা আপনাদের দেবে, তাহলে সতর্ক হয়ে যান। আসুন এবার আমরা এই এপিসোডের দ্বিতীয় গল্পের দিকে এগোই। অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের মাধ্যমে অচেনা লোকেদের সঙ্গে পরিচয়ের পরিণাম খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। মা, চলো চলো মা, তোমার ওষুধের সময় হয়ে গেছে। আজ শান্তির কি হয়েছে মা? কিছু হয়নি মা, ছুটিতে গেছে তো। তুই আজ ক্লিনিকে গেলি না? আসলে মা, শান্তি তো ছুটি নিয়েছে, তাই আমি আচ্ছা। অফ নিয়েছি। চলো আমি তোমাকে স্পঞ্জ করে দিই। না না মা, আজ থাক মা। তুই তো কখনো কখনো ছুটি পাস, তাই না? এক কাজ কর, নিজে হাতে 1 কাপ চা বানিয়ে আমায় খাওয়া। আদা দিয়ে? আদা দিয়ে? হ্যাঁ। এক্ষুনি নিয়ে আসছি। হ্যালো ম্যাডাম, আমি 24x7 কুরিয়ার সার্ভিস থেকে বলছিলাম। ম্যাডাম, আপনার একটা পার্সেল আছে যেটা সিজ হয়েছে। আমার কোনো পার্সেল নেই তো, রং নাম্বার। আচল মা, হ্যাঁ মা, আসছি। নাও মা, তোমার গরম গরম চা তৈরি। আসো, ওঠো। হ্যাঁ মা, ধর। হ্যাঁ, দাঁড়াও। মা, তুমি চা খাও, আমি আসছি একটু। আচ্ছা। হ্যালো। ম্যাডাম, আঁচল ছাবরা আপনারই নাম, তাই তো? হ্যাঁ বাংলো নাম্বার 506, মডেল টাওয়ার, ফরিদাবাদ। এটা আপনারই অ্যাড্রেস তো? হ্যাঁ, এই অ্যাড্রেস আমারই। তো এটা এখন মুম্বাই পুলিশের কাছে আছে। এ নিন, অফিসারের সাথে কথা বলুন স্যার। হ্যালো, মিসেস আচল বলছেন? আমি ইন্সপেক্টর কথা বলছি, মুম্বাই পুলিশ থেকে। আপনাকে এখানে আসতে হবে। স্যার, কিসের পার্সেল? আমি তো কোনো পার্সেলই পাঠাইনি। ম্যাডাম, পার্সেলে আপনারই নাম, নাম্বার আর অ্যাড্রেস রয়েছে। কিন্তু স্যার, কি হয়েছে? আসলে তাইওয়ান থেকে আপনার নামে একটা পার্সেল এসেছে, তাতে আপনার ড্রেস, ডকুমেন্টস আর 140 গ্রাম ড্রাগসও পাওয়া গেছে। দেখুন স্যার, ডেফিনেটলি আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। আমি তো কোনো পার্সেলই পাঠাইনি, আর কাইওয়ানে তো আমি কাউকে চিনিও না। সেসব জানতে এখানে আসতে হবে, আমাদের থানাতে, আর আমাদের সিনিয়রের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু স্যার, আমি এখন ফরিদাবাদে। আর তা ওখান থেকে মুম্বাইতে লোক আসে না নাকি? মালটা তো এখানে সিজ হয়েছে, আমাদের জুরিডিকশনে, তাই এখানেই আসতে হবে। ও, চুপ করো, চুপ করো, চুপ করো। হ্যালো ম্যাডাম। ম্যাডাম। হ্যালো স্যার, হ্যালো। ম্যাডাম, মনে হচ্ছে আপনি এই ম্যাটারটাকে খুব হালকাভাবে নিচ্ছেন। ড্রাগসের কেস এটা, এখন তো এই ম্যাটারটা নার্কোটিক্সের কাছে যাবে। দেখুন স্যার, ডেফিনেটলি আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। আমি এই সমস্ত ব্যাপারে কিচ্ছু জানি না। সে তো সবাই বলে, কিন্তু নার্কোটিক্সের লোকজন সব সত্যি বের করে নেয়। স্যার প্লিজ, আপনি আপনার সিনিয়রকে ডাকুন, আমি কমপ্লেন করতে চাই। হ্যাঁ তাহলে ঠিক আছে, তো
কমপ্লেন করুন, আপনি করুন, আমাদের সিনিয়র ওইটাই বলবেন। 1 মিনিট দাঁড়ান। এই তাম্বে, একটা কাজ করো, দেবিকা ম্যাডামকে ডাকো। হ্যালো, দেবিকা ম্যাডাম আসছেন। ততক্ষণ আপনি একটা কাজ করুন, আমি আপনাকে অনলাইনে একটা লিংক পাঠাচ্ছি, সেটাতে আপনি আপনার একটা কাউন্টার কমপ্লেন ডিটেলসে পাঠিয়ে দিন। विनीत प्लीज फोन उठाओ, खूब अर्जेंट। The number you are trying to call is currently busy. হ্যালো হ্যাঁ বলুন ম্যাডাম। স্যার, আমি কমপ্লেন রেজিস্টার করে দিয়েছি। ঠিক আছে, আমাদের দেবিকা ম্যাডাম আপনাকে ভিডিও কল করে নেবেন। विनीत प्लीज कॉल करो। পাওয়ার ম্যাডামকে বলেছো ওনার আধার কার্ডটা ব্যবহার হয়েছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে? মানি লন্ডারিং এর কেসও হবে। ম্যাডাম, এই সমস্ত অ্যাক্টিভিটিসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তো আপনি কমপ্লেন করে দিয়েছেন? হ্যাঁ। তো ম্যাডাম, আসল কথাটা হলো আপনার একটা পার্সেল ধরা পড়েছে যার মধ্যে ড্রাগস ছিল, আর তার ওপর আপনার নামে একটা নতুন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয়েছে। ম্যাম, এই সমস্ত আপনি কি বলছেন? আপনার প্রফেশনটা ঠিক কি? ডার্মাটোলজিস্ট, স্কিনের ডক্টর। আচ্ছা, তো ডাক্তার হয়ে আপনি এই ড্রাগসের ব্যবসা করেন? তাইওয়ান ছাড়া আর কোথায় ড্রাগস বেচেন আপনি? না ম্যাম, এরকম কিছুই নয়। তো আপনার ডিটেলস আমাদের কাছে কি করে এলো? দিল্লির নার্কোটিক্স ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে, ওরা ঠিক খুঁজে নেবে। তার আগে আপনি আমাদের এটা বলুন, আপনার জয়েন্ট অ্যাকাউন্টে যে উসমান খান আছে তাকে আপনি কি করে চেনেন? ম্যাডাম, আমার কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নেই, আর আমি ওই নামের কাউকে তো চিনিই না। আমার কোম্পানির অ্যাকাউন্ট ওটা, আমার ক্লিনিকের নামে, যেটার আমি একাই ওনার। ম্যাডাম, আমাদের কাছে না আপনার সব ডিটেলস আছে। উসমান খান আর ইয়োগে দামলের সাথে আপনার নতুন জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনি জানেন তো উসমান খান কতগুলো কেসে ওয়ান্টেড? ম্যাডাম, আমাকে নিশ্চয় কেউ ফাঁসাচ্ছে, আমি তো এই নাম প্রথমবার শুনছি। ম্যাডাম, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আপনার আধার কার্ডটা ব্যবহার হয়েছে। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, আর তারপরে সেই টাকাটাই 3 গুণ হয়ে আপনার অ্যাকাউন্টে ফিরে আসে। ম্যাডাম, আমার অ্যাকাউন্ট থেকে কোনো ট্রানজাকশন হয়নি। এটা আপনি কোর্টে গিয়ে প্রমাণ করবেন, আমাদের কাছে সব প্রুফ আছে। ম্যাডাম, কিছু করুন, এসব কেসে আমার নাম জড়িয়ে গেলে আমার প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে। প্র্যাকটিস তো আপনি তখন করবেন যখন বাইরে বেরোবেন। এরকম কেসে যে অন্তত পক্ষে 10-15 বছর জেল তো হয়েই যাবে। ম্যাডাম, আমাকে বিশ্বাস করুন। কিভাবে বিশ্বাস করব? এই দেখুন আপনার পুরো ট্রানজাকশনের ডিটেলস, এইটা আছে আমাদের কাছে। ম্যাডাম, আমার কাছে পাসবুক আছে। ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে পাসবুকের ফার্স্ট পেজ আর লাস্ট পেজের ফটো পাঠিয়ে দিন। 1 মিনিট। মা, হ্যাঁ, ওকে একটু ধরো তো। কি হয়েছে? এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি আসছি মা। না শোনা, না কাঁদে না, কাঁদে, মা চলে আসবে। হ্যালো ম্যাম, অনলাইন কনসালটেশনের জন্য কল আছে, কখন টাইম দেব? সারিকা, আজকে সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও। আই মিন সাম ক্রাইসিস। আমি সবকিছু সর্ট আউট করে তোমাকে ফোন করছি। ওকে ম্যাম। ম্যাডাম, আপনি বারবার কোথায় চলে যাচ্ছেন? আই এম সরি ম্যাম, আমার ইম্পর্টেন্ট কল এসে গেছিল। আপনি কি সব মজা ভাবছেন নাকি? আই এম সো সরি, আমি আর কোনো কল ধরবো না। ম্যাডাম, আপনি যে পাসবুকের ফটোটা পাঠিয়েছেন না, তাতে শুধু আপনার নাম আছে, আর আমাদের ইনফরমেশন অনুযায়ী কদিনের মধ্যে এতে কিছু চেঞ্জেস করা হয়েছে, তো আমাদেরকে ওই আপডেটেডটা পাঠান। না ম্যাডাম, এরকম তো কোনো চেঞ্জেস হয়নি। আপনি আগে আমায় কথাটা শেষ করতে দেবেন, মাঝখানে কথা বলা বন্ধ করুন। আই এম সো সরি।
আরবিআই এর সিনিয়র অফিসার কিশোর স্যার আমাদের সাথে এক্ষুনি যোগ দেবেন। উনিই আপনাকে বলবেন যে আপনার অ্যাকাউন্টে কি ট্রানজ্যাকশনস হয়েছে। হ্যাঁ কিশোর বাবু, ম্যাডামকে বলুন। ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশনের জন্য 3 জনের কাছে ওটিপি যায়, আর 3টে ওটিপি এন্টার করার পরেই ট্রানজাকশন সাকসেসফুল হয়। আর বাকি 23টা অ্যাকাউন্টেও সেম প্রসিডিওর আছে ম্যাম ট্রানজাকশনের জন্য। আর এখনো অবধি এই 23টা অ্যাকাউন্ট থেকে প্রায় 450 কোটি টাকার মতো ট্রানজাকশন হয়েছে। 425 কোটির? কিন্তু স্যার, আমি অন্য অ্যাকাউন্টের ব্যাপারে তো জানি না, কিন্তু কালকে আমি একটা ট্রানজাকশন করেছিলাম যেটার জন্য আমার কোনো ওটিপির প্রয়োজন পড়েনি। ম্যাডাম, আপনি নিজেই কথা বলে যাচ্ছেন। সরি ম্যাডাম। 1 মিনিট ম্যাম, এক্ষুনি জানা যাবে। 1 সেকেন্ড। ম্যাম, আপনাকে একটা লিংক পাঠানো হয়েছে, আপনি সেখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে লগ ইন করুন। ও ওকে ওকে স্যার, আমি লগ ইন করেছি, কিন্তু কোনো ট্রানজাকশন তো হয়নি। এই যে দেখো, ঘন্টা বাজছে, ঘন্টা। এবার আপনার কাছে হয়তো একটা ওটিপি গেছে। 4565। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম। আসো আসো আসো। কি হয়েছে রে মা? হ্যালো হ্যালো। চুপ কর। হ্যালো। ও বসো এখানে। আমাদের পাশে একজন মহিলা থাকেন, বাই প্রফেশন উনি ডাক্তার, একটা হসপিটালে চাকরি করেন। তো ওনার কাছে একটা ফোন আসে, তো বলা হয় যে ভিটি থেকে বলছি, আর আপনাকে মুম্বাই আসতে হবে। তো বলে কেন আসতে হবে? তো বললে যে আপনার ব্যাংকে কিছু রহস্যময় ট্রানজাকশন হচ্ছে, অবৈধ লেনদেন চলছে এখানে। তো উনি বলেন যে না, আমি তো এখানে একটা ছোট হসপিটাল চালাই, রোগীদের সেবা করি, তো তার বদলে না 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 আপনাকে আসতেই হবে, আপনি অনেক গন্ডগোল করেছেন। তো এইভাবে 2-3 দিন ওনাকে হ্যারাসমেন্ট করতে থাকে। এইসব বলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নিল, পুরো ডিটেলটা নিয়ে নিল, পরে কথা বলে ওটিপি পিন নিয়ে নিল, তারপরে ওনার যা টাকা ছিল প্রায় 4.5 কোটি টাকা পুরোটাই ওরা তুলে নিয়ে নিল। এইভাবেই ওরা সমস্যায় ফেলে দেয়, এবং আজকের দিনে তো মেয়েরা এইভাবে বিপদে পড়েই, তো এরা কোথায় যাবে, কি করবে? দেখুন কিভাবে এই সমস্ত ধূর্ত অপরাধীরা একজন ডাক্তারকে কিভাবে বোকা বানিয়ে দিল। মনে রাখবেন, এই সমস্ত অপরাধীরা প্রায় ধরাই পড়ে না, আর যদি কখনো ভুলবশত এরা ধরা পড়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি তারা জামিন পেয়ে আবার নতুন করে অপরাধ করা শুরু করে। মানে আমি শুধু এটাই বলতে চাইছি যে নিজেকে সাবধান রাখাই হলো এর একমাত্র উপায়। সাবধান থাকাই আপনার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, আর এটাই হলো আমাদের এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য। আসুন আমরা এপিসোডের 3য় গল্পের দিকে এগোই, যেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে এই বড় একটা অপরাধ করা হয়েছে। হ্যালো তুই ফোন কেন তুলছিলি না? মা, আমি তো অফিসে। একটা কথা বলতো, শাদি.com-এ তুই প্রোফাইল বানিয়েছিস কতদিন হলো? পাশের বাড়ি শর্মা বাবুর মেয়ের 1 মাস হয়ে গেছে, ওর বিয়েও ঠিক হয়ে গেছে, পরের মাসে তোর 30 হবে। বিয়ে করতে চাস কি না? মা একবার শোনো না। আমার কথা শোন, কতজন ছেলের সাথে দেখা করেছিস? আচ্ছা তাহলে এটা বল যে কতগুলো ছেলেকে শর্টলিস্ট করেছিস? মা, আমি না এখন প্রেজেন্টেশন বানাচ্ছি, ঠিক আছে? আমি বাড়ি গিয়ে ভালোভাবে তোমার সাথে কথা বলবো। না শোন, এত বোকা না মেয়েটা। ওহো ম্যাডাম, আসুন। এহে, ইয়াক, এটা কি এনেছিস? শাক সবজি, ঘাস ফুস? ইয়ার, মোমোজ নিয়ে আসতে পারিসনি? এনিওয়ে, আমি ম্যাগি বানাতে যাচ্ছি, খাবি? না, আই এম অন ডায়েট। জানি জানি।
ম্যাগি ইজ রেডি। আর এই হচ্ছে তোর শাকসবজি, নাও খাও। বাই দ্য ওয়ে, আর ইউ শিওর যে তুই ম্যাগি খাবি না? না, খাবো না। ফাইন বাই মি। হ্যালো, বাড়ি পৌঁছেছিস? আমার কথা শোন, তোর বাবার কাছ থেকে আলাদা হওয়ার পর তোর জন্য আমার খুব চিন্তা হয়। আমি মরে যাওয়ার আগে অন্তত আমার জামাইকে একবার দেখে যেতে চাই। মা মা একবার আমার কথাটা তো শোনো। আমার তোমায় একটা কথা বলার আছে। আমার একজনকে ভালো লাগে। হ্যাঁ, পছন্দ? ছেলেটাকে কোথায় আলাপ হলো? দেখতে কেমন? কত টাকা রোজগার করে? ওর নাম হলো রজত। ও থাকে এখন দিল্লিতে, এখন টার্কিতে জব করছে, ডায়মন্ড কোম্পানিতে জব করে। আর আমরা গত 2 মাস ধরে bibahshadi.com-এ কথা বলছি। 2 মিনিট। আর যখন ও ইন্ডিয়াতে আসবে তখন আমরা দেখাও করব। আরে এক কাজ কর, ওর বাবা মায়ের নাম্বারটা দে, আমি কথা বলি। মা, আগে আমাদেরকে তো একে অপরকে জানতে দাও, একে অপরকে পছন্দ করতে দাও, তারপরে তো কথা বলবে প্যারেন্টসের সাথে। আচ্ছা ঠিক আছে, জামাইয়ের একটা ফটো পাঠা, আমি দেখব। হ্যাঁ, পাঠাচ্ছি। আচ্ছা ম্যাডাম, এখন আমি বুঝতে পারছি যে গত 1 মাস ধরে ম্যাডাম শাকসবজি কেন খাচ্ছেন। ইয়ার, যখন আমার হবু জিজু ইন্ডিয়া আসবে তখন তোদের দুজনকে আমি একটা সুন্দর পার্টিতে নিয়ে যাব, যেখানে ডিজে রিয়া প্লে করবে। যাবি তো? হ্যাঁ। আই এম সো হ্যাপি ফর ইউ। দেখা ফটো, দেখা। ও মাই গড, ভালো দেখতে। কি সুন্দর দেখতে। মায়েরও মেসেজ এসেছে। হ্যাঁ হ্যাঁ, দেখাও শাশুড়ি মায়ের জামাইকে পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, এই করে ফোনটা দেব দে না। দে তুই বলছি। যদি করতে না চাস করিস না, আমি তো আমার দিদুর সাথে কথা বলবোই। না 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 না, প্লিজ নো। তোকে আমার দিব্যি, ফোনটা দে। আমার ফোনটা দে। ইয়ার, তুই এত কনসিয়াস কেন হয়ে যাস? আই নিড সাম টাইম ইয়ার। সি, ইফ হি ইজ আ গুড সোল, হি উইল লাইক ইউ ফর ইউর হার্ট। আর তাছাড়া এত সুন্দর আর হ্যান্ডসাম, তুই নিজেকে আটকে রেখেছিস কেন? তুই কিচ্ছু বুঝবি না রে। লাইফ আমাকে অনেক কিছু শিখিয়েছে। ওফ, এই তোর ইমোশনাল অত্যাচার। কিচ্ছু হবে না তোর, বুদ্ধু। এনিওয়ে, বাই। বাই। আউচ! মুনমুন, চল তাড়াতাড়ি ওঠ। মুনমুন, ওঠ আর খেয়ে নে, ওঠ। আরে আমি খাবো না এখন। দেখ, চুপচাপ মুখ বন্ধ করে খাবার খেয়ে নে, না হলে কিন্তু এক চড় মারবো। আর বন্ধ কর তোর এই ক্র্যাশ রাইটিং। বিপি লো হয়ে গেছিল তোর। আমি যদি বাড়িতে না থাকতাম না, তাহলে এতক্ষণে ওপরে। চল এখন ওঠ, ওঠ ওঠ, আরে, চল ওঠ। এই নে, খাবো না। খেয়ে নে বাবা। আর এসব ডাইটিং করে কোনো লাভ নেই, খেয়ে নে এবার। কিসের ডাইটিং? 2 কিলো ওজনও কম হয়নি আমার। রজত তো ইন্ডিয়া আসবে এবার। বাবা, ও যদি বুঝতে পারে তাহলে ঠিক বুঝে যাবে
যে ওয়েট কমাতে গেলে অ্যাটলিস্ট 6 মাস লাগে। আর তাছাড়া তোর বিয়ের চিন্তায় ওজন এমনিই কমে যাবে, তাহলে চিন্তা কেন করছিস? খেয়ে নে এবার। না আমি খাবো না। তুই এইভাবে এরকম মানবি কেন না, করিস? খাবি না মানে? হ্যালো হ্যালো, আমার কাছে এই নাম্বার থেকে ফোন এসেছিল। ম্যাডাম, আপনি মুনমুন সেন বলছেন? হ্যাঁ, ম্যাডাম, আপনার কাছে পেডেক্স থেকে একটা পার্সেল এসেছে, আপনাকে ওটার কাস্টম ডিউটি পে করতে হবে। আমার পার্সেল কে পাঠিয়েছে? ম্যাডাম, কোনো রজত সেন পাঠিয়েছে টার্কি থেকে। আচ্ছা, কিন্তু আমি তো ওখানে যেতে পারবো না। কোনো ব্যাপার না, আপনার আসার দরকার নেই। আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন। একবার পার্সেল ক্লিয়ার হয়ে গেলে কালকের মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যামাউন্টটা কত? ম্যাডাম, ফিজ হচ্ছে আপনার 38,525 টাকা। কি 38,000? সিরিয়াসলি? ম্যাডাম, পার্সেলটার ওয়েট 6.85 কেজি আর ওটা টার্কি থেকে এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে লিংকটা শেয়ার করে দিন, আমি পেমেন্ট করে দিচ্ছি। ওকে ম্যাডাম। হ্যালো, ম্যাডাম, আপনার পার্সেলের স্ক্রিনিং হয়েছে আর জানা গেছে যে ভেতরে স্টোন আছে। স্টোন আছে মানে? কাপড় সফটওয়্যারের সাথে স্টোন আছে, হয়তো ডায়মন্ড হতে পারে। আচ্ছা, বাট ভেতরে যাই থাক, আমি তো কাস্টমার ফিস দিয়ে দিয়েছি, তাই না? ম্যাডাম, পার্সেল স্ক্রিনিং হওয়ার পরই বোঝা গেছে যে ওর মধ্যে ডায়মন্ড আছে। আপনাকে তো এই টাকাটা দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আর কতটা ফিস বাকি আছে? ম্যাডাম, আপনি 38,525 টাকা পে করেছেন, 1,25,000 টাকা এখনো দিতে হবে। কি কি 1,25,000? স্যার, 1,25,000 টাকা তো ডায়মন্ডই নেই, কি বলছেন আপনি? ম্যাডাম, ডায়মন্ডের সাইজ দেখেই চার্জটা করা হয়েছে, আর আপনি প্রথমেই বলে দেননি যে এর মধ্যে ডায়মন্ড আছে। আপনার উপরে স্মাগলিং এর চার্জও আসতে পারে, কাস্টম ডিউটি তো আপনাকে দিতেই হবে। ঠিক আছে। আমার অ্যাকাউন্টে তো খালি 80,000ই আছে, বাকি টাকাটা কোথা থেকে অ্যারেঞ্জ করব? হ্যাঁ, রিয়াকে একটা ফোন করি। হ্যালো, হ্যালো রিয়া, আরে শোন না, আমাকে একটা হেল্প কর না প্লিজ। আমার না আর্জেন্টলি 45,000 রুপিস চাই। হোয়াট? 45,000? কিন্তু কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আসলে না, রজত আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে, তার জন্য লাগবে। ওয়াও, জিজু তো মনে হচ্ছে খুব রোমান্টিক। ডায়মন্ড রিং? আর তুই ওনার সাথে ভিডিও কলেও কথা বলতে পারছিলি না। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আই উইল গিভ ইউ 45,000। ঠিক আছে? ও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চল, আমি বাড়ি গিয়ে কথা বলছি তোর সাথে, ঠিক আছে? ওকে, বাই বাই। বাই বাই। আসুন ম্যাডাম, স্বাগত আপনার। ডায়মন্ড রিং অ্যান্ড অল। এবার তো বিয়ের পরে আপনি আমাকে ভুলেই যাবেন। হ্যাঁ, কি যে বলিস, এখন অবধি কিছু ফাইনালি হলো না, আর তুই স্বপ্ন দেখতে শুরু করে দিলি। ম্যাডাম, উনি ডায়মন্ড কোম্পানিতে কাজ করেন বলে এটাই না যে উনি সব মেয়েকে ডায়মন্ড রিং পাঠাবেন। হি ইজ সিরিয়াস অ্যাবাউট ইউ। ইয়ার, রজতের কোনো বন্ধু বা ওর কোনো ভাই নেই? আমারও আমার ফিঙ্গারে তাড়াতাড়ি একটা ডায়মন্ড রিং চাই। হ্যাঁ, দাঁড়া, কথা বলছি তোর জন্য।
হ্যালো, ম্যাডাম, আমাদের হিসেবে কিছু ভুল হয়েছিল। আপনাকে পার্সেলের জন্য আরো 2 লাখ টাকা পাঠাতে হবে, না হলে আপনার পার্সেলটা সিজ হয়ে যাবে। কি বলছেন আপনি? আর একবার বলুন। আপনাকে আপনার পার্সেলের জন্য 2 লাখ টাকা পে করতে হবে, না হলে ওটা সিজ হয়ে যাবে। একই পার্সেলের জন্য কবার ফিস নেবেন আপনি? আরে ম্যাডাম দেখুন, আমার শিফট ওভার হতে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি পেমেন্টটা করুন, ঠিক আছে? হ্যাঁ বলে দে। হ্যাঁ ঠিক আছে, আমি পাঠাচ্ছি। কিরে, হোয়াট ওয়াজ দ্যাট? তুই একটা কাজ কর, রজতকে ফোন কর। আমার তো মনে হচ্ছে ওরা আমাদেরকে বোকা বানাচ্ছে। কল কর আর জিজ্ঞেস কর। কল কর, ভিডিও কল কর। এ দেখ, আবার ওই পার্সেলের ওখান থেকে ফোন আসছে। আরে আমার ফোনটা উঠাচ্ছে না কেন? আমি এবার পুলিশকে ফোন করছি। আপনাকে কোন দেশ বলেছিল? টার্কি। ম্যাডাম, মাসের মধ্যে কমপক্ষে 70-80টা কমপ্লেন এসেছে। ম্যাডাম, আপনার সঙ্গে ফ্রড হয়েছে। 2 সপ্তাহ আগে নাইজেরিয়ার একজন কাপলকে ধরেছিলাম, তাদের পারপাসও সেম ছিল। আপনি একটা কাজ করুন, ওই লিঙ্কটা আমাদের শেয়ার করুন আর কমপ্লেন লজ করুন তাড়াতাড়ি এখানে এসে। আমরা পুরোপুরি চেষ্টা করব। আরে এবার এবার আমি মাকে কি বলবো? আমার সাথে কেন হয় এরকম? আমি কত বোকা রে। বাবা, একদম ভাবিস না। আমরা কালকে সকালে পুলিশ স্টেশনে যাব, এন্ড আই হোপ সে যেই হোক যেন ধরা পড়ে যায়। আপনিও যদি এইরকম কোনো অপরাধের শিকার হয়ে থাকেন আর আপনিও যদি চান যে আপনার সঙ্গে হওয়া অপরাধের সমস্ত তথ্য আপনি দেশকে এবং প্রত্যেককে জানাবেন, তাহলে আপনি অবশ্যই আপনার গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন, যাতে এই গল্প থেকে আমরা প্রত্যেকে শিক্ষা নিতে পারি। আমি আশা করছি আজকের এই এপিসোড আপনাদের প্রত্যেকের জীবনে এক নতুন পরিবর্তন নিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ক্রাইম অ্যালার্ট। রিমেম্বার, আমাদের উদ্দেশ্য আপনাদের সুরক্ষা। গুড বাই ফর নাও।